আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আমাদের গত দিনের ক্লাসের বিষয়বস্তু ছিল হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারা থেকে 149 ধারা, যেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 12তম অধ্যায়ের হচ্ছে স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধের ক্ষেত্রে করণীয়। তার আগে আমরা ফৌজদারি কার্যবিধি 144 ধারার যে 7টা বিষয় আছে এই 7টা বিষয় একটু আলোচনা করে আসি। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 11 অধ্যায়, উপদ্রব বা বিপদাশঙ্কার জরুরি ক্ষেত্রে আদেশ। উপদ্রব বা জরুরি মুহূর্তের আদেশের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করবেন? যে ক্ষেত্রে কোনো দাঙ্গা হাঙ্গামা, জনশান্তি নষ্ট অথবা মানুষের জীবন নাশের হুমকি থাকে সেই ক্ষেত্রে আদালত কি করবেন? আদালত একটা জরুরি আদেশ দিবেন এবং এই আদেশটা কি করবেন? ফৌজদারি কার্যবিধি আইনের 134 ধারা এবং সমন এবং হুলিয়ার মতো করে জারি করবেন। হ্যাঁ, সমন এবং হুলিয়ার মতো করে জারি করবেন। আর দুইয়ে হচ্ছে যদি এই আদেশটা সমন এবং হুলিয়ার মতো করে দেওয়া না যায় সেই ক্ষেত্রে একতরফা ভাবে দিয়ে দিবেন। 144-3 এই আদেশটা যদি কোনো ব্যক্তি বিশেষ বা জনসাধারণের প্রতি হয় সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি বা গোষ্ঠীর উপর কি করবেন? জারি করবেন, জারি করে এটা পালন করবেন। 4 হচ্ছে যদি কোনো ব্যক্তির আবেদন বা ম্যাজিস্ট্রেট নিজ ইচ্ছায় উক্ত আদেশটি প্রত্যাহার করতে পারেন। 5 যদি কোনো ব্যক্তির আবেদনে হয় সেক্ষেত্রে তাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলবেন, তার কারণটা যদি যথোপযুক্ত হয় সেই ক্ষেত্রে এটা বাতিল করবেন। 6 হচ্ছে যদি সরকার গেজেট প্রকাশ না করে সেই ক্ষেত্রে এটা 2 মাসের বেশি স্থায়ী হবে না, আর যদি গেজেট প্রকাশ করে তাহলে এটা আরো সময় বৃদ্ধি হবে। 7 ধারা হচ্ছে এটা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য নয়। ফৌজদারি কার্যবিধি 144 ধারার এই 7টা বিষয় ভালোভাবে মনে রাখতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারা 12তম অধ্যায় হচ্ছে স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধের ক্ষেত্রে আদালতের করণীয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি জমি এবং পানি, জমি পানি বলতে কি দালান কোঠা, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, পুকুর, খাল, ঘাট ইত্যাদিতে যদি কেউ বিরোধ সৃষ্টি হয়, শান্তিভঙ্গের আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে তাদের মালিকানা প্রতিষ্ঠার জন্য আদালত কি করবেন? লিখিত আদেশ দিবেন। তারা এটা নিয়ে হাজির হবে, মালিকানা প্রতিষ্ঠা করবে। মালিকানা প্রতিষ্ঠা যদি করতে না পারে তাহলে আদালত কি করবেন? ফৌজদারি কার্যবিধি আইনের 146 দ্বারা এটা প্রুফ করবেন, একটার সাথে একটা মিলাই নিবেন, তাহলে সহজে পড়া মনে থাকবে। 45-এ কি করবেন? তাদেরকে মালিকানা প্রতিষ্ঠার জন্য আদেশ দিবেন। তারা মালিকানা যদি প্রতিষ্ঠা না করতে পারে তাহলে 46-এ এটা প্রুফ করবেন। 47 দ্বারা ফৌজদারি কার্যবিধি আইনে 147 দ্বারা হচ্ছে জমি এবং পানি অর্থাৎ স্থাবর সম্পত্তির অধিকার, চলাচলের রাস্তা যদি কেউ বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে এটার অধিকার সম্পর্কে কি করবেন? আদালতের শরণাপন্ন হবেন, আদালত যে আদেশ দিবেন সেই আদেশ অনুযায়ী কার্যকর করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 148 দ্বারা হচ্ছে যদি 45 দ্বারা যে সম্পত্তিটা বা অধিকার নিয়ে মামলা হয়েছে, আদালত আদেশ দিয়েছে, সেই আদালতটা কি করবেন? অনুসন্ধান করবেন। ম্যাজিস্ট্রেট নিজে করতে পারেন বা তার অধস্তন ম্যাজিস্ট্রেটকে দিয়েও করাইতে পারেন। এই ছিল আমাদের গতকালকের আলোচনার বিষয়বস্তু। আজকে হবে আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের 149 ধারা, পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম। ফৌজদারি কার্যবিধি আইনের 13তম অধ্যায়, পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম। 13তম অধ্যায় 149 ধারা। একবারে সহজভাবে বলবো, আপনারা একবারে সহজভাবে এক কথায় মনে রাখবেন। অর্থাৎ প্রত্যেক পুলিশ সদস্য তার উপস্থিতিতে যদি কোনো আমলযোগ্য অপরাধ হয় তাহলে সে কি করবে? এটা নিবারণ করবে বা প্রতিরোধ করার চেষ্টা করবে। 149 ধারা একবারে সহজভাবে নেবেন, এক কথায় উত্তর। ফৌজদারি কার্যবিধি আইনের 149 ধারা পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। ফৌজদারি কার্যবিধি আইনের 149 ধারা প্রত্যেক পুলিশ সদস্য তার উপস্থিতিতে। ফৌজদারি কার্যবিধি আইনের 150 ধারা 149 ধারার যেই অপরাধটা এটা সম্পর্কে যদি আদালত কি করে? কোনো পুলিশ সদস্য সংবাদ পায় তাহলে কি করবে? এটা নিবারণ করার জন্য তার উপরস্থ অফিসার বা এটা যে নিবারণ করতে পারে তার নিকট সংবাদ দিবে। 150 ধারা সেটার সাথে আপনি দিতে পারেন হচ্ছে পুলিশ আইনের 23 ধারা। 23-এর স্পেসিফিকলি যদি আপনি 3 দিতে না পারেন সেই ক্ষেত্রে দেওয়ার দরকার নেই, আপনি সরাসরি পুলিশ আইনের 23 ধারা দিবেন এবং পিআরবি 120 বিধি ব্যবহার করবেন। ফৌজদারি কার্যবিধি আইনে 150 ধারা যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ পান বা ষড়যন্ত্রের সংবাদ পান তাহলে কি করবেন?
সেটা তার উপরস্থ, অর্থাৎ আমি এএসআই সংবাদ পাইলাম, আমি এখন ডিউটিতে নাই, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি আমার উপরস্থ অফিসারকে সেটা অবগত করব। কোন এরিয়ার জন্য, এটা কোনো নির্ধারিত এরিয়া নাই, এটা হচ্ছে আপনি একটা ছুটিতে গেছেন, ছুটিতে গিয়েও খবরটা পাইছেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ওই এলাকার যে আপনার উপরস্থ অফিসার আছে তাদেরকে জানাবেন, এসপি স্যার, ওসি স্যার যাদের হয় তাদেরকে জানাবেন, যে নিবারণ করতে পারে আমলযোগ্য অপরাধ, তার নিকট সংবাদ দিবেন। 150 ধারা, 151 ধারা হচ্ছে যেই অপরাধটা, এই যে 149, 50 ধারার যে অপরাধটা অন্য কোনোভাবে নিবারণ করা যায় না, সেক্ষেত্রে কি করবেন, ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত বা পরোয়ানা ব্যতীত তাকে গ্রেপ্তার করিয়া উক্ত অপরাধটা নিবারণ করবেন, যেটা হচ্ছে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম। অর্থাৎ এই অপরাধটা যদি আসামিরা গ্রেপ্তার না করে, তাহলে সেই অপরাধটা সংগঠন করবেই বা করার চেষ্টা করবে, এই ক্ষেত্রে তাকে কি করবেন, 151 ধারায় গ্রেপ্তার করবেন। 152 ধারা, সরকারি সম্পত্তি, যদি কোনো সরকারি সম্পত্তি নৌচিহ্ন স্থাবর অস্থাবর, সরকারি সম্পত্তি যেটা স্থাবর অস্থাবর সম্পত্তি, সেই সম্পত্তিগুলা যদি কেউ ক্ষতি করে, ক্ষতির চেষ্টা করে বা অপসারণ করতে চায়, নৌ চলাচলের বয়া, যদি এইগুলাকে অপসারণ করতে চায়, ক্ষতি করতে চায়, তাহলে কি করবেন, ওই ব্যক্তিকে আটক গ্রেপ্তার করতে পারবেন ফৌজদারি কার্যবিধি আইনের 152 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 153 ধারা হচ্ছে থানার ভারপ্রাপ্ত অফিসার যদি তার থানা এলাকার ভিতরে কোনো দোকানে অবৈধ বাটখারা বা স্থানে বাটখারা, মাপকাঠি ইত্যাদি আছে জানতে পারেন, তাহলে কি করবেন, উক্ত স্থানে তল্লাশির জন্য বা পরিদর্শনের জন্য উনি যাইতে পারবেন এবং বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন। যদি তল্লাশি করে দেখা যায় যে এগুলো অবৈধ বা বাটখারা মাপকাঠি, সেক্ষেত্রে কি করবেন, এটা উনি আটক করে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন, ফৌজদারি কার্যবিধি আইনের 153 ধারা। আর এই আটক এবং এই যে অবৈধ বাটখারার সংক্রান্ত যেগুলো দখলে রাখে তাদের শাস্তি হবে দণ্ডবিধি আইনের 13তম অধ্যায়, দণ্ডবিধি আইনের 13তম অধ্যায়ের 264, 65, 66, 67 এই 4 ধারায় এগুলোর শাস্তির কথা উল্লেখ আছে দণ্ডবিধি আইনের 13 অধ্যায়। তাহলে আমরা এখন আলোচনা করলাম হচ্ছে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইনের 13তম অধ্যায় 149 ধারা। পুলিশের সামনে যদি কোনো আমলযোগ্য অপরাধ হয়, সেক্ষেত্রে কি করবেন, ইনি এটা প্রতিরোধ করবেন বা হস্তক্ষেপ করবেন। 150 ধারা, এই অপরাধের সংবাদ উনি কি করবেন, ঊর্ধ্বতন অফিসারকে বা যে প্রতিরোধ করতে পারে সেই অফিসারকে দিবেন। 151 ধারা, যে ক্ষেত্রে উক্ত অপরাধটা গ্রেপ্তার না করিয়া নিবারণ করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে 151 ধারায় গ্রেপ্তার করবেন। ফৌজদারি কার্যবিধি 152 ধারা হচ্ছে সরকারি সম্পত্তি যেখানে ক্ষতি অপসারণ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে কি করবেন, সেই ব্যক্তিকে আটক প্রতিরোধ করবেন বা এটা থেকে বিরত রাখার চেষ্টা করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 153 ধারা, ওজন পরিমাপক যন্ত্র যদি কোনো থানা এলাকার ভিতরে থাকে, সেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত অফিসার সেই স্থানে কি করতে পারবেন, তল্লাশি এবং পরিদর্শনের জন্য বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন। যদি দেখা যায় সেটা অবৈধ বা মাপে কম আছে, সেক্ষেত্রে উনি কি করবেন, আটক করবেন এবং ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন। আর উক্ত অপরাধের জন্য তাদের শাস্তি হবে দণ্ডবিধি আইনের 13 অধ্যায় অনুসারে দণ্ডবিধি আইনের 264 ধারা হতে 267 ধারা পর্যন্ত। এখন এই 5 ধারার উপরে কি কারো কোনো প্রশ্ন আছে প্রতিরোধমূলক কার্যক্রমের উপরে? কারিমুল ভাই প্লিজ একটু আপনি মিউট করেন। কারো কোনো প্রশ্ন আছে 13তম অধ্যায়ের উপরে? হুম, 264, 65, 66, 67 দণ্ডবিধি আইনের 264, 265, 266, 267। অর্থাৎ কি করছেন, আমরা ওই যে দাড়িপাল্লা ব্যবহার করি না, এই দাড়িপাল্লার জন্য শাস্তি হচ্ছে 264 ধারায়। এবং পাথর, দাড়িপাল্লার যে পাথর আছে এই পাথর অথবা ডিজিটাল স্কেলের যে মিটার আছে এই মিটারের, অথবা আমরা কাপড় মাপার যে ফিতা আছে না এই ফিতার মধ্যে কম আছে, অথবা ওই যে গজ কাপড়ের দেখবেন যে কাঠি আছে, এই কাঠির যদি সে কম করে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে শাস্তি হচ্ছে 265 ধারা। আর যদি এটা সে দখলে রাখে তাহলে 66 ধারা, বিক্রয়ের জন্য প্রস্তুত করলে 67 ধারা দণ্ডবিধি আইনের 264, 65, 66, 67 ধারা।
আর কোনো প্রশ্ন না থাকলে আমরা পরবর্তী অধ্যায়ে যাই, কারণ পরবর্তী অধ্যায়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। ফৌজদারি কার্যবিধি আইনের 14 অধ্যায়, পুলিশের নিকট খবর এবং পুলিশের তদন্তের অধিকার, যেটা হচ্ছে আমলযোগ্য মামলার খবর এবং আমলের অযোগ্য মামলার খবর পাইলে পুলিশ কি করবে সেই বিষয়। যার কাছে ফৌজদারি কার্যবিধি আইনের 14 অধ্যায় অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা হতে 176 ধারা যে একবারে টুটস্থ, অর্থাৎ আপনার টুটের মধ্যে যেটা থাকবে এটা যদি না আপনি শুধু এই অধ্যায়টা জানেন তাহলে মনে করতে পারেন যে আপনি ফৌজদারি কার্যবিধি আইনের 50% আপনার আয়ত্তে আছে শুধু এই অধ্যায়টা জানলে। আমাদের পুলিশের সকল কার্যক্রম হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 14 অধ্যায়, অর্থাৎ অপরাধের তদন্ত অনুসন্ধান সম্পর্কিত যত কার্যক্রম আছে সেই অধ্যায় হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 14 অধ্যায়। আমলযোগ্য এবং আমলের অযোগ্য অপরাধের সংবাদ পাইলে কি করবেন, তদন্ত কি করবেন, তদন্তের প্রেক্ষিতে কি রিপোর্ট দিবেন সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 14 অধ্যায়। তাহলে আমরা শুরু করি। ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা, আমলযোগ্য মামলার খবর। বিষয়বস্তুটা মনে রাখবেন, ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা হচ্ছে আমলযোগ্য মামলার খবর। আমলযোগ্য মামলার খবর পাইলে পুলিশের করণীয় কি? যদি কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে মৌখিকভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আমলযোগ্য অপরাধের সংবাদ আসছে, উনি কি করবেন, উনি নিজে লিখবেন অপরাধ অভিযোগটা অথবা অন্যকে লিখার নির্দেশ দিবেন। উনার মনে করেন যে রেদওয়ানুল করিম হচ্ছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনার নিকট একটা আমলযোগ্য অপরাধের সংবাদ আসছে, উনি নিজেও লিখতে পারে অথবা আবুল কালাম নামক অফিসারকে বলতে পারেন যে আপনি এটা লিপিবদ্ধ করুন। লিপিবদ্ধ করার পরে যে সংবাদ দিল তাকে পড়িয়ে শোনাইবেন এবং তার স্বাক্ষর নিবেন। এটা হচ্ছে মৌখিক সংবাদের ক্ষেত্রে। আর যদি লিখিতভাবে আসে তাহলে লিখিতভাবে আসার পরে সেটা তারা পড়িয়ে শোনাইবেন এবং সংশ্লিষ্ট যে সংবাদদাতা তার স্বাক্ষর নিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা পিআরবি 243 বিধি আমলযোগ্য মামলার খবর, এটার আমরা এজাহারও বলি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্টও বলি। এখন এটা কি হয়েছে, প্রথমত হচ্ছে যখন পুলিশের নিকট কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে, পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত বিপি ফরম নং 27 বাংলাদেশ ফরম নং 5356 মূলে যে অভিযোগটা লিপিবদ্ধ করেন তাকে এজাহার, এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী বলে। এইটুকু কি বুঝছেন নাকি কোনো প্রশ্ন আছে? না বুঝলে প্রশ্ন করবেন, তাহলে কি হয়, প্রশ্ন যখন করেন তখন আমি উত্তরটা দিলে পরে আমার অনেক কিছু জানা হয়, আপনাদের কাছ থেকেও আমি অনেক কিছু জানতে পারি। এই জন্য প্লিজ আপনারা যদি না বুঝেন তাহলে প্রশ্ন করবেন। নিজের ভিতরে যদি রেখে দেন তাহলে সেটা কিন্তু আর বাইর হবে না। ওতে প্রশ্ন করবেন, যৌক্তিক প্রশ্নগুলো করবেন। ঠিক আছে, ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা পিআরবি 243 বিধি। এখন এই অভিযোগ বা এজাহারের সাক্ষ্য মূল্য কি? এটার কোনো প্রাথমিক যে অভিযোগটা এটার সাক্ষ্য মূল্য সাক্ষ্য আইনে তেমন ভাবে কোনো ডেভেলপ করে নাই, তবে দুইটা ক্ষেত্রে সাক্ষ্য আইনের এটার গুরুত্ব আছে। যেটা হচ্ছে বাদীর বা অভিযোগকারীর সাক্ষ্যের সমর্থন করার জন্য সাক্ষ্য আইনের 157 ধারা এবং বাদী বা সাক্ষ্যের বৈপরীত্য প্রমাণ করার জন্য এটা ব্যবহার হয় সাক্ষ্য আইনের 145 ধারা। আর এটা যেহেতু একটা সরকারি দলিল সেই ক্ষেত্রে এটা আমরা সাক্ষ্য আইনের কি করব, 74 ধারা ব্যবহার করব। যেহেতু কর্তব্য সম্পাদনকালে লিপিবদ্ধ করছেন সেই ক্ষেত্রে আমরা সাক্ষ্য আইনের 35 ধারা দিতে পারি এবং এটা যেহেতু বিচার্য বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপনা হিসাবে আদালতে গ্রহণযোগ্য সেই ক্ষেত্রে আমরা সাক্ষ্য আইনের 9 ধারা দিতে পারি। তাহলে এখন এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণীর সাক্ষ্য মূল্য কি? সাক্ষ্য আইনের 9 ধারা, সাক্ষ্য আইনের 34 ধারা, তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 35 ধারা, সাক্ষ্য আইনের 34 ধারা, তারপরে সাক্ষ্যের সমর্থন হিসাবে সাক্ষ্য আইনের 157 ধারা, সাক্ষীর বৈপরীত্য প্রমাণের জন্য 145 ধারা। এইটুকু বোঝা গেছে?
যদি না বুঝেন তাহলে প্রশ্ন করেন। কি কোনো প্রশ্ন নাই? না থাকলে আমরা পরবর্তী ধারা দেই। সাক্ষ্য আইনের 155 ধারা। 155 ধারা হচ্ছে কি, আমলের অযোগ্য অপরাধের সংবাদ বা মামলার সংবাদ। আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসলে সেক্ষেত্রে কি করবেন, পুলিশ অফিসার এটা জেনারেল ডায়েরিতে নোট দিবেন। আমলের অযোগ্য অপরাধের সংবাদ যদি পুলিশ অফিসারের নিকট আসে, তাহলে সেটা উনি কি করবেন, সংবাদ দিবেন। ও আরেকটা জিনিস বলে রাখি যে ফৌজদারি কার্যবিধি আইন 154 ধারার সাথে আপনারা পিআরবি 243 এর ক থেকে জ পর্যন্ত যে গুলো আছে, এগুলো হচ্ছে এই 54 ধারার সাথে রিলেটেড। অর্থাৎ কখন এজাহার করা যাবে, কখন করা যাবে না, এটা সাক্ষ্যগত মূল্যগত, তারপরে এজাহারের যদি কেউ স্বাক্ষর না করে তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা, এবং এটা যদি কি হয়, এই একবার লিপিবদ্ধ হইলে এটা বাতিল করা যাবে কিনা, এইগুলা বিষয়ে আলোচনা করা হয়েছে পিআরবি 243 বিধিতে। যেহেতু আমরা এখন শুধু ফৌজদারি কার্যবিধিটা পড়তেছি, অতএব এখানে আমরা পিআরবি ওই পুরোটা টানতেছি না। যখন আমরা পিআরবিতে যাব ইনশাল্লাহ, তখন ওই পিআরবির বিশ্লেষণটা তখন আমরা বুঝবো। তখন বুঝলে পরে কি হবে, কোন ধারাটা কোন জায়গায় যায় সেটা আপনারা তখন স্পষ্ট বুঝতে পারবেন। আর এখন যদি একটার সাথে আর একটা পুরোটা টানি, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে এটা একটা সমস্যা তৈরি হবে, তখন আপনারা একটা হেসালের মধ্যে পড়বেন। এই জন্য এটা নিয়ে আমরা বিশ্লেষণ না করি। আর 54 ধারা একটা হচ্ছে টেলিফোনে বা কি হয়েছে টেলিগ্রাফে যদি কোনো এজাহার আসে, সেই ক্ষেত্রে এটা স্পষ্ট তদন্ত নির্দেশিকায় বলা আছে এই ধরনের সংবাদের ক্ষেত্রে এজাহার নেওয়া যাবে না। টেলিফোন, টেলিগ্রাফ বা মোবাইল ফোনের মাধ্যমে যদি কোনো সংবাদ আসে, অথবা কি হয়েছে এলাকায় শ্রুতমূলক অনেক অভিযোগ আসে, সেগুলো সম্পর্কে কি হয়েছে আপনি এজাহার নেবেন না। এটা স্পষ্ট আপনার তদন্ত নির্দেশিকায় বলা আছে। আমরা যখন ইনশাল্লাহ তদন্ত নির্দেশিকা পড়বো, এগুলো আমরা বারো করে আলোচনা করব। শুধু এইটুকু এখন মনে রাখেন যে টেলিফোন, টেলিগ্রাফ যে সব অভিযোগগুলো আসে, সেই অভিযোগের প্রেক্ষিতে কি করা যাবে না, এজাহার বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী নেওয়া যাবে না। শ্রুতমূলক এজাহার কি, রেদওয়ানুল, যেটা হচ্ছে আমরা এক কথায় বলি গুজব। গুজবের প্রেক্ষিতে কোনো এজাহার নেওয়া যাবে না। তবে গুজবের প্রেক্ষিতে যে এজাহারগুলা অভিযোগগুলো আসে, সেগুলো কি করতে হবে, জেনারেল ডায়েরিতে নোট করতে হবে এবং তদন্ত করতে হবে। তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায়, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার নিজে বাদী হয়ে অভিযোগ দায়ের করবেন। ফৌজদারি হ্যাঁ, শোনা বা শ্রুতমূলক, জনশ্রুতমূলক, এটা যখন আমরা সাক্ষ্য আইনে পড়বো তখন, হ্যাঁ সাক্ষ্য আইনে যখন পড়বো এগুলা কিন্তু আমরা পাবো, ঠিক আছে। এই শব্দগুলা শ্রুত, জনশ্রুত যে শব্দগুলো, এগুলা কিন্তু আমরা সাক্ষ্য আইনে পাবো। অতএব এগুলো একটু এখন মাথায় রাখবেন যে শোনা সাক্ষী কি আদালতে গ্রহণযোগ্য, শ্রুত সাক্ষ্য কি আদালতে গ্রহণযোগ্য, শ্রুত সাক্ষ্য কয় ক্ষেত্রে গ্রহণযোগ্য, কি কি ক্ষেত্র? বলেন। শ্রুত সাক্ষ্য এগুলো সবসময় গ্রহণযোগ্য না। তবে তিনটা ক্ষেত্র যেটা হয়েছে, যে অন্য যেটা মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে বলা আছে, সেটা হচ্ছে যে তারা মারতেছে, সেই ক্ষেত্রে তার মারার ঘটনাটা সে শুনছে, সেই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। তারপরে হচ্ছে আপনার এই কি বলে ওইটা, এই দর্শনের ঘটনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। এবং যদি কোনো অপরাধ সংঘটনের কালে, অর্থাৎ আলামতের ক্ষেত্রে সে যখন শুনছে, সেই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হয়। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইন 155 ধারা, আমলের অযোগ্য মামলার খবর। ফৌজদারি কার্যবিধি আইনের 155
এক উপধারায় বলা আছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন আমলের অযোগ্য অপরাধের সংবাদ পান সেই ক্ষেত্রে উনি কি করবেন, এই সংবাদের বিষয়বস্তুটা উনি লিপিবদ্ধ করবেন। কোথায় লিপিবদ্ধ করবেন? জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট তাদেরকে যাইতে বলবেন। জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট যাওয়ার জন্য সংবাদদাতাকে বলবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 155(1), ফৌজদারি কার্যবিধি আইনের 155(2) বলছে আমলযোগ্য মামলার তদন্ত। এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা কিন্তু মাথায় রাখবেন। আমলের অযোগ্য মামলার তদন্ত যখনই আসবে সেই ক্ষেত্রে আপনি 155 ধারা দিয়েই শেষ করবেন। আমলের অযোগ্য মামলার তদন্ত যখনই আসবে প্রশ্নের মধ্যে সেই প্রশ্নটা কি করবেন, 155 ধারা দিয়েই শেষ করবেন। জেনারেল ডায়েরিতে নোট দিবেন, ম্যাজিস্ট্রেট নিকট যাইতে বলবেন এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেয় সেই ক্ষেত্রে কি করতে পারবেন, তদন্ত করতে পারবেন। তবে আসামিকে বিনা পরোয়ানায় ওইটার সম্পর্কে কি করবেন, ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, তবে গ্রেপ্তার করা যাবে না। এই 55 ধারার উপরে কিন্তু অনেকগুলো এমসিকিউ আসবে, এই এমসিকিউ গুলো আপনি মনে রাখবেন। যে শব্দগুলো বলতেছি, প্রথমত হচ্ছে কি করছেন, আমলের অযোগ্য মামলার সংবাদ আসলে সেটা জেনারেল ডায়েরিতে নোট দিবেন এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট যাওয়ার জন্য বলবেন। দুইয়ে হচ্ছে এই সংবাদটা কি করবেন, ম্যাজিস্ট্রেট যদি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদেশ দেয় তাহলে সেটা তদন্ত করবেন, তবে গ্রেপ্তার করা যাবে না। এবং তিনে হচ্ছে আদালত যখন আদেশ দেয় সেই আদেশের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, তবে গ্রেপ্তার ব্যতীত। 55 কি আর কোনো প্রশ্ন আছে? 1, 2, 3 এর? কারণ আজকে হঠাৎ করে ডিউটি দিছে তো এখন মনে করেন যে আমি। জি বলেন, জি বলেন বলেন প্লিজ। হুম, এটা এটা হচ্ছে দ্বিতীয়, আমি আপনাকে বলি, এটা দ্বিতীয় যে কলাম, আপনারা যেখানে না করবে আপনি সেখানে কি করবেন, উত্তরটা হা করবেন। ঠিক আছে? vivo21, ভিভো আপনি একটু মিউট করেন প্লিজ। ভিভো আপনি একটু প্লিজ মিউট করেন। ভিভো প্লিজ আপনি একটু মিউট করেন ভাই। vivo210009 প্লিজ আপনি একটু মিউট করেন, আপনার সাউন্ডগুলো একটু সমস্যা করতেছে। অথবা আপনি আমার ব্যাচমেট হইতে পারেন, তারপরে যেহেতু এখন ক্লাসের মধ্যে আছি প্লিজ একটু মিউট করেন। যার মোবাইলটা ভিভো ফোন উনি একটু মিউট করেন ভাই প্লিজ। ফৌজদারি কার্যবিধি আইনের 155 ধারা, আমলের অযোগ্য মামলার খবরের ক্ষেত্রে 2 বলা আছে যে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত কি করতে পারবেন না, তদন্ত করতে পারবেন না। আইনে না করে দিছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন না, অনুমতি ব্যতীত তদন্ত করতে পারবেন না। এই প্রশ্নটারে আপনি কি করবেন, হা করবেন। হা করবেন কিভাবে, যে পুলিশ অফিসার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি ক্রমে কি করতে পারবেন, তদন্ত করতে পারবেন। আপনার প্রশ্ন দিল 2 মার্কের বা 3 মার্কের প্রশ্ন দিল যে পুলিশ অফিসার আমলের অযোগ্য মামলা কখন তদন্ত করতে পারেন, তখন আপনি ওই ফৌজদারি কার্যবিধি আইনে 155(2) দিয়ে শেষ করবেন। অর্থাৎ যেখানেই না আছে আপনি এটার এগেনিস্টটা হা ধরে নেবেন, যেখানে হাও আছে। আর 3 হচ্ছে এইরূপ আদেশপ্রাপ্ত পুলিশ অফিসার তদন্ত সম্পর্কে কি করবেন, ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করবেন, তবে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন না। ঠিক আছে? সেখানে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন না, ফৌজদারি কার্যবিধি আইনের 155 ধারা। বিভো ভাই প্লিজ আপনি একটু মিউট হন রে ভাই, আজকে মোবাইল দিয়ে ক্লাস করতেছি তো এই জন্য সবাই মিউট করা যাচ্ছে না। বিভো প্লিজ।
আপনারা একটু মিউট হন, কারণ আজকে ডিউটিতে আছি তো, মোবাইল দিয়ে ক্লাস করতেছি, এই জন্য সবাই মিউট করা সম্ভব না। এই জন্য প্লিজ আপনারা একটু মিউট করে রাখেন। 155 ধারার জন্য কারো কোনো প্রশ্ন থাকা করতে পারেন। হ্যাঁ, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন না। আমলের অযোগ্য মামলা তদন্ত করতে পারবেন, কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন না। এই হইল 155 ধারা। জুয়েল কারিমুল ভাই, প্লিজ আপনারা, বললাম যে আজকে ডিউটিতে আছি, মোবাইল দিয়ে ক্লাসটা হচ্ছে, অতএব মনে করেন যে এই ক্লাসগুলা সবাই তো ভাই মিউট করা সম্ভব না, কথা বলছেন। যদি আপনার যৌক্তিক কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনি প্রশ্ন করবেন, সমস্যা নাই। জি বলেন প্লিজ। আমরা তো আদেশ করি না, আমরা ওনারা যাওয়ার জন্য অনুরোধ করবো বা যাইতে বলবো আর কি। হ্যাঁ, উনি যদি যায় তাহলে তো উনি গেল, যে সংবাদদাতা উনারে আমি বললাম উনি গেলে তো ভালো, আলহামদুলিল্লাহ। উনি না গেলে আমি তো জিডি করছি, ঠিক আছে না। এখন এই জিডিটা আমরা যারা থানায় চাকরি করছি, আমরা কি করি, যখন থানায় একটা জিডি হয়, সেটা যে কোনো বিষয়ের যদি কোনো অপরাধ দেওয়ানি আদালতের হয়ে থাকে, যেমন জায়গা জমি সংক্রান্ত বা মারামারি সংক্রান্ত বা টাকা উদ্ধার সংক্রান্ত, এগুলো আমরা কি করি, ম্যাজিস্ট্রেটের নিকট আমরা প্রেরণ করি। তখন যদি ম্যাজিস্ট্রেট এই জিডির প্রেক্ষিতে আমাদের অনুমতি দেয় তাহলে আমরা তদন্ত করি। আর না হইলে ম্যাজিস্ট্রেট কি করেন, প্রথম শ্রেণীর অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যারা নন জিআরে চাকরি করেন ওনারা বলতে পারবেন, তখন আদালত দুই পক্ষরে ডাকায়। দুই পক্ষ তখন আদালতে গিয়ে আদালত ওই জায়গার মধ্যে এটা মিটমাট করে দেয় অনেক সময়। আবার অনেক সময় আছে কি করে, আমাদের কাছে আবার তদন্তের জন্য প্রেরণ করে যে আপনি এটা তদন্ত করিয়া রিপোর্ট দেন। এটা হইলো 155 এক। আর দুইয়ে হইলো, আমি যে আমার থানায় জিডি করলাম, এই জিডিটা তো আমি তার এমনি ফেলে রাখতে পারি না। তখন আমরা কি করি, এইটা আদালতে প্রেরণ করি। আদালতে প্রেরণ করার পরে প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করে, আমাদের অনুমতি দেয় যে ঠিক আছে আপনি এটা তদন্ত করেন। সেই ক্ষেত্রে আমরা এটা তদন্ত করতে পারি, আর না হলে আমরা তদন্ত করতে পারি না। আর তিনে হচ্ছে, যখন আদালত তদন্ত করার অনুমতি দেয় সেই ক্ষেত্রে আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার মতো আমরা তদন্ত করতে পারবো। অর্থাৎ একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা বা থানার ওসি স্যার যে ক্ষমতা প্রয়োগ করতে পারেন, আমরাও সেম ক্ষমতা প্রয়োগ করতে পারবো। তবে গ্রেপ্তার করা যাবে না, গ্রেপ্তার ব্যতীত তদন্ত করতে পারবো। এই হলো 155 এক, 2, 3। আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমাদের ক্লাস তো মনে করেন যে প্রায় শেষ পর্যায়ে, এই জন্য আগামীকালকে আমরা এক কাজ, আমরা আগামীকালকে তদন্ত থেকে অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 156 ধারা থেকে ইনশাল্লাহ বাকিটা শেষ করবো। তাহলে এখন আমরা বিগত ক্লাস থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু পড়লাম এতটুকু একটু রিভিশন দিই। রিভিশন দিলে কি হয়, তাহলে ধারাটা একবারে শেষ বেলা পর্যন্ত মনে থাকে। 155 ধারা থেকে 145 ধারা থেকে আমরা আবার আসি। যেহেতু আজকে আমরা মাত্র 60টা ধারা পড়ছি, এই 60টা ধারা মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট। পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম এবং আমলযোগ্য মামলার খবর এবং আমলের অযোগ্য মামলার খবর। সেই ক্ষেত্রে আমরা কি করব, এগুলা রিভিশন দিয়ে রাখলে কি হয়, এই ধারাগুলো আমরা সহজে নিতে পারবো। এবং সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমরা এই যে আজকে 155 ধারা পর্যন্ত পড়লাম, এখন যদি আপনি ফৌজদারি কার্যবিধি আইনের 1 ধারা থেকে 155 ধারা যদি পিছনের গুলা যদি আপনি রিভিশন দিয়ে যদি মনে রাখতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি সামনে অ্যাডভান্স হয়ে আপনার কোনো লাভ নাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এগুলা রিভিশন দেওয়ার চেষ্টা করবেন এবং মনে রাখবেন। কারণটা কি, এই যে আপনারা অনেকেই নতুন এখন জয়েন হয়েছেন বা হচ্ছেন, আপনাদের একটা সম্ভাব্য একটা সূচি হচ্ছে, যেটা হচ্ছে হয়তোবা আমাদের পুলিশের, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের কনস্টেবল নায়ক হতে এএসআই নিরস্ত্র পরীক্ষার জন্য একটা মিড টার্ম পরীক্ষার আদেশ আসতে পারে খুব শীঘ্রই। অতএব আপনারা সময় নষ্ট না করে প্লিজ আপনারা পড়বেন, ঠিক আছে। লেখাপড়াটা কন্টিনিউ করেন। এখানে অনেকেই আমার বেস্টমেট আছেন, অনেকে জুনিয়র আছেন, সিনিয়র আছেন। এই জন্য সবার প্রতি একটাই অনুরোধ ভাই, যে লেখাপড়াটা কন্টিনিউ করেন। আপনি যে কোনো টিচারের কাছে পড়েন, সমস্যা নাই, কিন্তু এই পড়াটা যেন আপনার কন্টিনিউ থাকে। এবং বিশেষ করে হচ্ছে আমাদের এখন এমসিকিউ হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয়। যদি আপনি এমসিকিউতে পাস করতে না পারেন তাহলে আপনি যতই আইন জানেন, দ্বারা জানেন, কোনো লাভ নাই।
এই জন্য আপনাকে এমসিকিউ পরীক্ষাগুলোতে আপনারা অ্যাটেন্ড করতে হবে, এবং এমসিকিউ গুলা কি করবেন আপনি নিজে নিজে তৈরি করেন, অথবা কোনো স্যারের যদি যে এমসিকিউ গুলা দেন এগুলো আপনারা পরীক্ষা দেন। ঠিক আছে? অনেকে দেখা যায় যে আইন জানে, খুব ভালো আইন জানে, কিন্তু সে ভাষাটা বুঝতে পারে না বিধায় তার আইনের সে সঠিক উত্তরটা করতে পারে না। এই জন্য আপনাদেরকে আবারও বলি যে হয়তো আমাদের সিনিয়র কর্তৃপক্ষ স্যাররা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন যে একটা মিড টার্ম পরীক্ষার জন্য, এই জন্য আপনারা ওই অনুযায়ী প্রিপারেশন নেন। ঠিক আছে? কারণ যেহেতু আমরা বিগত বছরের যে জনবলের ফাইলটা ছিল অলরেডি এটা শেষ। ঠিক আছে? এই জন্য আপনারা একটু রিভিশন দেন, রিভিশন দিয়া ধারাগুলার একটু মনে রাখেন। তাহলে আমরা এখন ফৌজদারি কার্যবিধি আইনের 13তম অধ্যায় পড়ছিলাম, পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম। 149 দ্বারা প্রত্যেক পুলিশ সদস্য তার উপস্থিতিতে যদি আমলযোগ্য অপরাধ হয় সেক্ষেত্রে উনি নিবারণ করবেন বা প্রতিরোধ করার চেষ্টা করবেন। 2 হচ্ছে উনি আমলযোগ্য অপরাধের সংবাদ পাইলে সেটা কি করবেন, নিবারণকারী অফিসার বা ঊর্ধ্বতন অফিসারকে জানাবেন। 150 দ্বারা পুলিশ আইনের 23 দ্বারা দিবেন, পিআরবি 120 বিধি ব্যবহার করবেন। 151 দ্বারা যেই অপরাধটা অন্যভাবে নিবারণ করা সম্ভব নয় সেই ক্ষেত্রে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে নিবারণ করবেন। 151 দ্বারা। 152 দ্বারা হচ্ছে সরকারি সম্পত্তি যদি কেউ ক্ষতি করতে চায় বা ক্ষতির চেষ্টা করে তাহলে সেটা উনি প্রতিরোধ করবেন। 153 দ্বারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনার থানা এলাকার ভিতরে যদি অবৈধ বাটখারা মাপকাঠি থাকে সেই ক্ষেত্রে উনি এগুলা কি করবেন, তল্লাশি এবং পরিদর্শনের জন্য প্রবেশ করতে পারবেন, এবং যদি এগুলা অবৈধ বাটখারা হয় সেই ক্ষেত্রে এগুলা আটক করে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। 153 দ্বারা। তারপরে হচ্ছে 14তম অধ্যায় আমলযোগ্য মামলার খবর বা আমলের অযোগ্য মামলার খবর। 154 দ্বারা হচ্ছে যদি কোনো পুলিশ অফিসারের নিকট মৌখিক বা লিখিতভাবে কোনো অভিযোগ আসে উনি কি করবেন, মৌখিকভাবে আসলে নিজে লিখবেন অথবা অন্যকে লিখার আদেশ দিবেন এবং পড়ে শোনাবেন। আর যদি লিখিত আসে সেক্ষেত্রে তাকে পড়িয়ে শুনে স্বাক্ষর নেবেন। পিআরবি 243 বিধি, এটাকে এজাহার, এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে। আমলযোগ্য মামলার সংবাদ প্রেক্ষিতে পুলিশ অফিসার কি করবেন, এজাহার লিপিবদ্ধ করবেন। বিপি ফরম নং 27, বাংলাদেশ ফরম 5356। সাক্ষ্য আইনের 9, 35, 74, 157, 145 দ্বারা ব্যবহার করবেন। 155 দ্বারা হচ্ছে আমলের অযোগ্য মামলার সংবাদ পাইলে জেনারেল ডায়েরিতে নোট দিবেন, ম্যাজিস্ট্রেটের নিকট যাওয়ার জন্য অনুরোধ করবেন। ম্যাজিস্ট্রেটের প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী যদি আদেশ দেয় সেই ক্ষেত্রে কি করবেন, উনি তদন্ত করতে পারেন, এবং যদি তদন্তের আদেশ পান সেই ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার মতো তদন্ত করবেন, তবে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না। এই ছিল আমাদের আজকের ক্লাস।